মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার বুকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় মেঘের কোলে লুকিয়ে থাকা এই উপত্যকা যেন প্রকৃতির নিজের হাতে সাজানো এক স্বপ্নের রাজ্য। এখানে এলেই মনে হয় আকাশটা আর দূরে নেই, মেঘগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। একদিকে সবুজ পাহাড়ের অন্তহীন সারি, আরেকদিকে মিজোরামের সীমানা ছুঁয়ে আসা দিগন্তের ভাজে ভাজে মেঘের খেলা, আর মাঝে মাঝে ঝুম বৃষ্টির শীতল পরশ। মাশাআল্লাহ, সত্যিই বলছি, এই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব দেশের পর্যটন তালিকায় জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই স্বপ্নময় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। ঢাকা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোন কোন স্পট ঘুরে দেখবেন, আর মোট কত খরচ হবে, সবকিছুর একটা পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা সাজেক নিয়ে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার হিল রাইডার চ্যানেলটিতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে বেল আইকনটি চেপে দিন, যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত সর্বপ্রথম ফার্স্ট চলে যায়। প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক আজকের যাত্রা। আমাদের এবারের সাজেক অভিযানের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। দেশের যে কোনো প্রান্ত থেকে সাজেক আসতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে খাগড়াছড়ি শহরে। রাত প্রায় 11টার দিকে আমরা ইকোনো সার্ভিসের একটি বাসে উঠে বসি খাগড়াছড়ির উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়েছিল ৮০০ টাকা করে। সায়েদাবাদ ছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে খাগড়াছড়িগামী অনেক পরিবহনের বাস পাওয়া যায়। নন এসিতে ভাড়া সাধারণত ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে, আর এসিতে গেলে ১১০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত পড়তে পারে। দেখতে দেখতেই আমাদের বাস চলতে শুরু করলো। রাতের ঢাকা পেছনে ফেলে আমরা এগিয়ে যাই অজানা পথে। রাত তখন ১২:৫৫। বাস এসে থামলো কুমিল্লার বিখ্যাত জমজম হোটেলে। এখানে ২০ মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হয়। আমরা বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। একটা সতর্কতা দিয়ে রাখি, হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি, তাই খাওয়ার আগে অবশ্যই দাম যাচাই করে নেবেন। ২০ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। আমরাও একটু ঘুমিয়ে পড়ি। ভ্রমণের ক্লান্তি আর রাতের নিস্তব্ধতায় চোখ এমনিতেই ভারী হয়ে আসে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। ভোরে হঠাৎ চোখ খুলতেই বুক ভরা শ্বাস নিয়ে বুঝতে পারলাম বাসের জানালা দিয়ে আসছে অদ্ভুত এক সতেজ পাহাড়ি ঘ্রাণ। বাইরে তাকিয়ে দেখি দৃশ্য পুরোই বদলে গেছে। সমতল ভূমির বদলে চোখে পড়ছে আঁকাবাঁকা পাহাড়ি পথ। দুই পাশে সবুজ পাহাড়ের সারি, আর ভোরের আলোয় সেগুলো যেন সোনালি আভায় মেখে আছে। খাগড়াছড়ির রাস্তায় বাস যখন ঢুকে পড়ে তখন যে দৃশ্য চোখে পড়ে সেটা সত্যিই অসাধারণ। ভোর ৫:৩০ নাগাদ আমাদের বাস এসে থামে খাগড়াছড়ির কলেজ গেটে। এখানেই বাস আমাদের নামিয়ে দেয়। বাস যেখানে নামিয়ে দেয় তার পাশে একটা হোটেল আছে, নাম অবকাশ হোটেল। আমরা আর দেরি না করে সেখানেই ঢুকে পড়লাম সকালের নাস্তা সারার জন্য। মেনুতে ছিল ধোয়া ওঠা গরম ডিম খিচুড়ি। দাম নিয়েছিল মাত্র ৮০ টাকা। পাহাড়ি পরিবেশে এমন সুন্দর নাস্তা দিয়ে দিনের শুরুটা সত্যিই দারুণ ছিল। নাস্তা শেষ করে আমরা ৩ জন বেরিয়ে পড়লাম সাজেকের বাহন খোঁজার জন্য। এখানে সাজেক যাওয়ার জন্য আপনারা সিএনজি, মাহিন্দ্রা বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা বড় কোনো গ্রুপ নিয়ে আসেন তবে চাঁদের গাড়ি নিতে পারেন। এখানকার সব গাড়ি ভাড়াই মালিক সমিতির মাধ্যমে নির্ধারিত, তাই ঠকে যাওয়ার বা দালালের খপ্পরে পড়ার কোনো ভয় নেই। আমরা যেহেতু ৩ জন ছিলাম তাই একটি সাফারি সিএনজি ভাড়া করে নিলাম
আর আমাদের সিএনজি ড্রাইভারের নাম ছিল ইতাস দাদা। তার ব্যবহার ছিল খুবই বন্ধুসুলভ। ওনার সিএনজিটি ছিল ছাদ খোলা, যাকে বলে একদম ওপেন রুফ। আপনাদের সুবিধার্থে ইতাস দাদার নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সকাল 7টায় খাগড়াছড়ির কলেজ গেট থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের সিএনজি চলতে শুরু করলো বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের ছাদ খোলা সিএনজি যখন এগিয়ে যাচ্ছিল, দুই পাশে সবুজ পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন এক অজানা মায়ার জগতে প্রবেশ করছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাত্রার পর আমরা এসে পৌঁছালাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। আপনি যে গাড়ি দিয়ে আসেন না কেন, প্রথমে আপনাকে এখানেই নামতে হবে। সাজেকে প্রবেশের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক স্কট দেওয়া হয়। দিনের 2টি নির্দিষ্ট সময় সকাল 10:30 এবং দুপুর 2:30টায় এই স্কট ছাড়া হয়। এর বাইরে কোনোভাবেই সাজেকে প্রবেশ করা সম্ভব নয়। স্কট ছাড়ার অপেক্ষায় থাকার সময় আমরা দেখলাম ক্যাম্পের আশেপাশে স্থানীয় পাহাড়িরা বিভিন্ন ফলের দোকান সাজিয়ে বসেছেন। ঢাকার তুলনায় এখানকার ফলের দাম বেশ সস্তা। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ট্রাই করতে পারেন। আমরা এখান থেকে মাত্র 80 টাকা দিয়ে তরতাজা ডাব খেলাম, যার স্বাদ ছিল একদম মিষ্টি আর সতেজ। ঠিক 10:40 আমাদের স্কট সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিল। বাগাইহাট থেকে সাজেকের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। স্কট শুরু হওয়ার পর থেকেই মূলত আসল সৌন্দর্য চোখের সামনে ধরা দিতে থাকে। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া মসৃণ পিচঢালা পথ। যত উপরে উঠছি, চারপাশের দৃশ্য যেন ততই স্বর্গীয় রূপ নিচ্ছিল। মেঘের কাছাকাছি যাওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দুপুর 12:40 নাগাদ আমাদের সাফারি সিএনজি যাত্রা শেষ হলো, আর আমরা পা রাখলাম আমাদের স্বপ্নের সাজেক ভ্যালিতে। সাজেকে পৌঁছানোর পর রাস্তার দুই পাশে অনেক অনেক রিসোর্ট দেখতে পাবেন। এক পাশে রয়েছে বাংলাদেশের ভেতরের দিকে মুখ করা রিসোর্টগুলো, যেখানে খরচ তুলনামূলক কম, তবে মেঘের ভিউ একটু কম পাওয়া যায়। আর অন্য পাশে রয়েছে ভারতের মিজোরামের সাইডে মুখ করা রিসোর্টগুলো। এই সাইডের রিসোর্টগুলো থেকে মেঘের ভিউটা অনেক বেশি পাওয়া যায়। প্রকৃতির সৌন্দর্য এদিক থেকেই বেশি উপভোগ করা যায়, তাই স্বাভাবিকভাবে খরচটাও একটু বেশি। আমরা থেকেছিলাম মেঘমায়া রিসোর্টে, যেটি রুইলুই পাড়ায় অবস্থিত এবং মিজোরাম সাইডে মুখ করা। মেঘ আর বৃষ্টির সর্বোচ্চ অভিজ্ঞতা নিতে চাইলে এই সাইডটা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সিএনজি থেকে নেমে আমরা সোজা রওনা দিলাম মেঘমায়া রিসোর্টের দিকে। রিসোর্টে পৌঁছানোর পর রিসেপশনে আমাদের সকল আনুষ্ঠানিকতা পূরণ করলাম এবং আমাদের রুমের চাবি বুঝে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। আমাদের রুমের নাম ছিল ফ্যামিলি সুইট। চলুন আপনাদেরও আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকতেই প্রথমে চোখ জুড়িয়ে গেল এর সাজানো গোছানো পরিবেশ দেখে। শুরুতেই একটি পরিষ্কার ওয়াশরুম, এরপর বিশাল একটি আরামদায়ক বেড, আর রুমের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সামনের দিকটা। এটি একটি ডুপ্লেক্স কটেজ। নিচের দিকে পুরো দেয়ালটাই যেন বিশাল একটা জানালা, যা খুলে দিলে আপনার চোখের সামনে ভেসে উঠবে পাহাড় আর মেঘের এক বিশাল ক্যানভাস।
আপনি চাইলে নিচে শুয়ে থেকেই পুরো দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে আসল চমক তো দোতলায়। দোতলায় উঠলে পুরো ভিউটা যেন আরো উন্মুক্ত হয়ে ধরা দেয়। এই রুমের বিশাল বারান্দায় রয়েছে একটি চমৎকার লাভ শেপ, যা কাপলদের জন্য দারুণ একটি জায়গা। শুধু তাই নয়, রুমে আপনাদের সময় কাটানোর জন্য একটি পার্সোনাল দোলনাও রয়েছে। এই ডুপ্লেক্স কটেজটিতে সর্বোচ্চ 5 জন খুব অনায়াসে থাকতে পারবেন। সাজেকের বুকে এই মেঘমায়া রিসোর্ট হতে পারে আপনার ছুটির সেরা গন্তব্য। এখানে মোট 8টি রুম রয়েছে। প্রতিটি রুমেই আপনারা পাবেন পার্সোনাল বারান্দা, আরামদায়ক দোলনা এবং অ্যাটাচড ওয়াশরুম। ভাড়ার কথা বলতে গেলে কাপল রেগুলার রুমের ভাড়া পড়বে 5,500 টাকা, কাপল প্রিমিয়াম রুম পড়বে 6,500 টাকা, রাউন্ড কটেজ পড়বে 7,500 টাকা এবং ডুপ্লেক্স রুমের ভাড়া পড়বে 7,500 টাকা। এছাড়া ফ্যামিলি সুইটের ভাড়া পড়বে 8,000 টাকা। প্রতিটি রুমের সাথেই আপনারা পাবেন প্রয়োজনীয় সাবান, পানি, টিস্যু এবং শ্যাম্পু। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে আর আমাদের পেটেও বেশ ক্ষুধা জানান দিচ্ছিল। তাই দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম। আমরা বেছে নিলাম মারুয়াটি রেস্টুরেন্ট। বলে রাখা ভালো, এই রেস্টুরেন্টটি মেঘমায়া রিসোর্টের মালিকদেরই নিজস্ব পরিচালনাধীন। এই রেস্টুরেন্টটি বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এর চমৎকার অবস্থান, যেখান থেকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে খাবার খাওয়া যায়। সাজেকের প্রায় প্রতিটা রেস্টুরেন্টেই খাবারের 3টি ভিন্ন প্যাকেজ থাকে, যেখানে আপনি দুপুর, রাত এবং পরের দিন সকালবেলার খাবার একসাথে বুক করে নিতে পারবেন। আমরা 700 টাকার প্যাকেজটি বেছে নিলাম। দুপুরের খাবারে আমাদের মেনুতে ছিল ঐতিহ্যবাহী পাহাড়ি ব্যাম্বো চিকেন, ধোয়া ওঠা গরম ভাত, পাহাড়ি মিক্সড সবজি আর ডাল। সুবহানাল্লাহ, পাহাড়ি পরিবেশে এমন সুস্বাদু খাবারের স্বাদই আলাদা। আমরা খাওয়া শেষ করতে না করতেই বাইরে হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। সাজেকের আবহাওয়া যেন এক রহস্যময় জাদুকর। এই কড়া রোদ তো পরক্ষণেই অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টির কারণে চারপাশটা যেন ধুয়ে মুছে আরো সবুজ আর সতেজ হয়ে উঠল। বৃষ্টি থামতে না থামতেই শুরু হলো মেঘের আসল খেলা। পুরো ভ্যালি যেন মেঘের চাদরে ঢাকা পড়ে গেল এবং মনে হচ্ছিল হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে। মেঘের এই লুকোচুরি খেলা উপভোগ করতে করতে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। সাজেকে ঘুরে দেখার মতো মোট 5টি স্পট রয়েছে। আমরা আমাদের ড্রাইভার ইতাস দাদাকে কল করলাম এবং উনি তার সিএনজি নিয়ে চলে এলেন। আমাদের প্রথম গন্তব্য ছিল স্টোন গার্ডেন। এটি রিসোর্টের একদম কাছে অবস্থিত। সিএনজিতে করে যেতে সময় লাগলো মাত্র 2 মিনিটের মতো। এটি খুব বড় জায়গা না হলেও বেশ সাজানো এবং গোছানো। চারদিকে ছড়ানো ছিটকানো বড় বড় পাথর, বসার জন্য দোলনা আর একটি সুন্দর কাঠের ব্রিজ রয়েছে এখানে। দোলনায় বসে আপনি বাংলাদেশ সাইডের চমৎকার ভিউ দেখতে পারবেন। জায়গাটিতে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তবে এটি একেবারেই একটি অপশনাল জায়গা। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। স্টোন গার্ডেনে কিছু চমৎকার ছবি তুলে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় স্পট সাজেক দারুসালাম জামে মসজিদের দিকে। এটি বাংলাদেশের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি মসজিদ। 2020 সালে এখানে নির্মাণ কাজ শুরু হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই সাদা শুভ্র মসজিদটি দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগে। চারপাশের দিগন্ত বিস্তৃত পাহাড়ের মাঝখানে এই মসজিদটি যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়।
আপনারা যখন সাজেকে আসবেন এই মসজিদটা দেখে যাবেন। মসজিদ দেখা শেষে আমাদের তৃতীয় গন্তব্য ছিল সাজেকের সবচেয়ে উঁচু চূড়া আর সবচেয়ে জনপ্রিয় স্পট কংলাক পাহাড়। এটি সাজেকের সর্বোচ্চ দর্শনীয় স্থান। সিএনজি আমাদের কংলাক পাহাড়ের নিচে নামিয়ে দিল। এখান থেকে মূলত সিঁড়ি বেয়ে এবং কিছুটা ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠতে হয়। আমরা হাঁটা শুরু করলাম। আগে এই পাহাড়ে ওঠা বেশ কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে এখানে একটি চমৎকার সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যার ফলে এখন খুব সহজেই মাত্র 20 মিনিটের মধ্যে পাহাড়ে ওঠা যায়। পাহাড় বেয়ে ওঠার সময় দেখা মিলবে অনেক পাহাড়ি ছোট ছোট শিশুর, যারা পর্যটকদের কাছে খুব সুন্দর সুন্দর বুনো ফুল বিক্রি করে। আপনারা চাইলে এই শিশুদের কাছ থেকে ফুল কিনে তাদের মুখে হাসি ফোটাতে পারেন। প্রায় 20 মিনিট চড়ার পর আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের একেবারে চূড়ায়। এই চূড়া থেকে চারপাশের দৃশ্য যা দেখলাম তাতে মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। একপাশে মিজোরামের অসীম পাহাড়ের সারি, আরেক পাশে বাংলাদেশের সবুজ উপত্যকা। অনেক পর্যটক এখানে আসেন বন্ধুদের সাথে আড্ডা দিতে, আবার অনেকে আসেন প্রিয়জনের হাত ধরে সূর্যাস্তের এই মায়াময় রূপ উপভোগ করতে। পাহাড়ের চূড়ায় বসে সূর্য যখন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ছিল, সেই দৃশ্যটি যেন ছিল আমাদের এই ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। হয়তো এই মুহূর্তটার জন্যই আজকে সাজেকে আসা। কংলাক পাহাড়ে অনেকটা সময় কাটিয়ে আমরা সন্ধ্যার দিকে আমাদের সেই আগের পথ বেয়ে সাবধানে নিচে নেমে এলাম। এরপর সিএনজিতে করে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। সারাদিনের ঘোরাঘুরি আর ট্রেকিং শেষে আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম শেষ করে রাতের সাজেকের প্রাণবন্ত রূপ দেখার জন্য আমরা আবারও বেরিয়ে পড়লাম। রাতের বেলায় এখানকার রাস্তাগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। রাস্তার দুই পাশে অনেক দোকান বসে, যেখানে পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাক, চাদর, বাঁশ ও কাঠের তৈরি বিভিন্ন শোপিস এবং আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের জন্য বা পরিবারের জন্য স্মারক হিসেবে এই জিনিসগুলো কিনে নিতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হেলিপ্যাডের সামনে সেই স্ট্রিট ফুডের দোকানগুলোর কাছে। এখানে আপনি নানা রকমের পাহাড়ি ফাস্টফুড, বারবিকিউ, চিকেন চাপ, বাঁশের চোঙায় তৈরি বিশেষ চা সহ আরও অনেক অনেক মজাদার খাবারের দেখা পাবেন। চারদিকে উৎসব মুখর একটা পরিবেশ, এবং আমরাও নিজেদের পছন্দ মতো টুকটাক কিছু খাবার খেয়ে নিলাম। যারা সাজেকে এসে লাইভ মিউজিক উপভোগ করতে চান, মন্টানা রেস্টুরেন্টের সামনের উন্মুক্ত জায়গায় প্রতিদিন রাতে লাইভ গানের আয়োজন করা হয়, যা কাস্টমারদের পাশাপাশি সকলের জন্যই একদম উন্মুক্ত। এটি মূলত তাদের একটা দারুণ আয়োজন এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাতের আলো আধারিতে পাহাড়ের বুকে বসে এমন সুমধুর গান শোনার অভিজ্ঞতা সত্যিই দারুণ। রাত বেশ গভীর হওয়ায় আমরা অনেকটা সময় গান উপভোগ করে আমাদের রিসোর্টে ফিরে এলাম। রাতে আমাদের প্যাকেজের খাবার ছিল পাহাড়ি ব্যাম্বু বিরিয়ানি। তবে সত্যি বলতে এর স্বাদ আমার কাছে কিছুটা অ্যাভারেজ মনে হয়েছে। তবে পাহাড়ি পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, খাওয়া শেষে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকালে আমাদের অপেক্ষায় আছে সাজেকের সবচেয়ে প্রতীক্ষিত অনুভূতি।
পরের দিন ভোর 5টায় হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার পর্দা সরিয়ে দেখি বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখে মনটা আনন্দে নেচে উঠল, কারণ পাহাড়ে সকালের বৃষ্টি হওয়া মানেই একটু পর মেঘের বিশাল এক সমুদ্র তৈরি হওয়া। হলো ঠিক তাই। বৃষ্টি থামতে না থামতেই মেঘ নামতে শুরু করলো, আর একটু একটু করে পুরো রিসোর্টের এলাকাটা মেঘে ঢেকে যেতে লাগলো। মনে হচ্ছিল আমরা আর পৃথিবীতে নেই, মেঘের দেশে এসে পড়েছি। বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়ালে মেঘ ছোঁয়া যায়, সিঁড়িতে হাঁটলে মনে হয় কুয়াশার সাথে ধাক্কা খাচ্ছি। মাশাআল্লাহ, এই অনুভূতির কোনো বিকল্প নেই। আমরা রিসোর্টের ভেতরে হেঁটে হেঁটে মেঘের এই লুকোচুরি খেলা উপভোগ করলাম। কখনো পুরো ভিউ সাদা হয়ে যাচ্ছে, কখনো মেঘের ফাঁকে উগে দিচ্ছে পাহাড়ের সবুজ মাথা। এই দৃশ্য দেখতে দেখতে যে আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। সত্যি বলছি বন্ধুরা, সাজেকে এসে যদি এই মেঘের দেখা পান তাহলে পুরো যাত্রার সব ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে যাবে। মেঘের এই স্বর্গীয় সৌন্দর্য মন ভরে উপভোগ করে আমরা আজকের দ্বিতীয় দিনে যাত্রা শুরু করলাম। রিসোর্ট থেকে বেরিয়ে 20 থেকে 25 মিনিট হেঁটে পৌঁছে গেলাম হেলিপ্যাডে। এখানে এসে চোখ পড়বে একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ। চারপাশে পাহাড়, মাঝখানে সমতল হেলিপ্যাড, আর আকাশে মেঘের ভেলা। এই হেলিপ্যাডের পাশেই রয়েছে বিখ্যাত সাজেক 0 কিলোমিটার পয়েন্ট, যেটি অনেকে এসে খুঁজে পান না। হেলিপ্যাডের একদম পূর্ব দিকে একটু নজর দিলেই আপনি এই পয়েন্টটা দেখতে পাবেন। সাজেকের প্রতীক হিসেবে অনেকে এখানে এসে ছবি তোলেন। আপনারাও একটা সাজেক স্মৃতির ছবি তুলে নিতে পারেন। হেলিপ্যাড এলাকায় কিছু চমৎকার সময় কাটানোর পর আমরা রওনা দিলাম পরের স্পটে। মাত্র 10 মিনিটের পথে আমরা পৌঁছে গেলাম লুসাই গ্রামে। লুসাই গ্রামে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। শুধু প্রবেশ করতে চাইলে 30 টাকা, আর যদি তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে চান সেক্ষেত্রে 100 টাকা যোগ করে মোট 130 টাকা লাগবে। আমরা ড্রেস পরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা জিনিস আমাদের খুব অবাক করলো, আর তা হলো দোকানদার ছাড়া দোকান। এটি সাজেকের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এই দোকানে বিভিন্ন জিনিসপত্র সাজানো আছে, প্রতিটি জিনিসের গায়ে দাম লেখা আছে এবং টাকা রাখার জন্য একটি বাক্সও রয়েছে। কিন্তু পুরো দোকানে কোনো দোকানদার নেই। ক্রেতা নিজেই নিজের পছন্দের জিনিস তুলে নেবেন আর লেখা দামটা নির্দিষ্ট বক্সে রেখে যাবেন। লুসাই জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি আদিবাসী সম্প্রদায়। এখানে এসে তাদের জীবনযাত্রার একটা ঝলক দেখা যায়। তারা কিভাবে থাকে, কি খায়, কি পরে, কি কাজ করে সেসব তুলে ধরা হয়েছে এই গ্রামে। ঝুমঘরের মতো বানানো ঘর, ঐতিহ্যবাহী চুলা, হাতে বোনা কাপড়ের নমুনা সবকিছু একসাথে দেখতে পাবেন এখানে। এই গ্রামের ভেতরে একটা ট্রি হাউসও আছে। গাছের উপর বানানো এই ছোট্ট ঘরটা এখানে ভাড়াও দেওয়া হয়। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা চাইলে ট্রি হাউসে একটা রাত কাটিয়ে দেখতে পারেন। অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই অনন্য হবে। অনেকটা সময় লুসাই গ্রামে কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। এরপর সিএনজিতে করে আবারও সেই মারোয়াটি রেস্টুরেন্টের সামনে চলে গেলাম আমাদের সকালের নাস্তা সারার জন্য। প্যাকেজ অনুযায়ী সকালের খাবারেও ছিল গরম গরম ডিম খিচুড়ি। খাওয়া শেষে আমরা চলে গেলাম আমাদের কটেজে। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সাজেককে বিদায় জানানোর প্রস্তুতি নিতে লাগলাম। এই 2 দিনে সাজেকের মেঘ, বৃষ্টি, পাহাড় আর মানুষের ভালোবাসা আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেছে। আর এভাবেই শেষ হলো আমাদের এবারের সাজেক ভ্যালি এক রোমাঞ্চকর ভ্রমণ। এই ভিডিও নিয়ে বা সাজেক ভ্রমণ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী হতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1-এ জয়েন করুন। লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে
নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পর্যটন এলাকার পরিবেশ অবশ্যই পরিষ্কার রাখবেন। হ্যাপি ট্রাভেলিং। আল্লাহ হাফেজ।